হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আমুল ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলব। কেন আমুল নিয়ে কথা বলব? কারণ আজকের দিনে যদি ডেয়ারি প্রোডাক্টের ডিমান্ড দেখা হয়, দুধ হতে পারে, ছানা হতে পারে, পনির হতে পারে, চিজ হতে পারে, আইসক্রিম, সমস্ত রকমের সব লোভনীয় খাবার সব দুধ থেকেই তৈরি হচ্ছে। এবং এই দুধের প্রোডাক্টের ডিমান্ড আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে আরো বেশি করে থাকবে। কারণ যা ট্রেন্ড দেখা যাচ্ছে, শুধু আজকে নয়, এর আগেও দেখুন আপনি এই দুধের প্রোডাক্টের ডিমান্ড কেমন ছিল এবং আজকে দেখুন, এবং ভবিষ্যতে এর কল্পনা করা যায় না যে কত দূর পর্যন্ত এর ডিমান্ড এগিয়ে যাবে। তো যে কোনো ডেয়ারি প্রোডাক্টের ডিমান্ড দিনে দিন বেড়েই চলেছে। আর ডেয়ারি প্রোডাক্টের কথা যদি বলি, মানে দুধের প্রোডাক্টের কথা যদি বলি, আমুল ছাড়া কি কিছু বলা যায়? আমুল হচ্ছে সবার রাজা আজকের দিনে। মানে যত কম্পিটিটর আছে যদি ক্যালকুলেট করা হয়, সমস্ত ব্র্যান্ড ভ্যালু দেখা হয় এবং জনপ্রিয়তার দিক দিয়ে দেখতে গেলে আমুল নাম্বার 1। তো সেই জায়গায় যদি আমুলের ফ্র্যাঞ্চাইজি আমরা নিতে পারি, ভাবছেন তো কোথায় আমুল আর কোথায় আমরা কি করে নেব? কিন্তু দেখুন, কিছু উপায় তো নেই। যদি আজকে আমি চাকরি করি তো ঠিক আছে, যদি বিজনেস করি তো এমন বিজনেসই করব যেখানে কিনা একটা ভালো এস্টাবলিশ ব্র্যান্ডের বিজনেস করব এবং সেই ব্র্যান্ডের প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারছি, প্রত্যেকের বাড়িতে দরকার এমন নেসেসারি প্রোডাক্টসের বিজনেস সবসময়ের জন্য ভালো হয়। এমন বিজনেস যেটা ধরুন খুব রিয়ার বা একটা পার্টিকুলার ক্যাটাগরির মানুষ কনজিউম করে, তো সেগুলো থেকে যদি সাধারণ মানুষ যেগুলো দিয়ে ডেলি ইউজ করছে, এমন প্রোডাক্টের ডিমান্ড স্বাভাবিকভাবেই তার বেশি হবে। আর যদি সেই প্রোডাক্ট যদি ডেয়ারি প্রোডাক্ট হয় তাহলে তো কথাই নেই। তো সেই জন্য আজকে আমরা আমুল ফ্র্যাঞ্চাইজি কিভাবে নেওয়া যেতে পারে, এবং সত্যি যদি আমি আমুল ফ্র্যাঞ্চাইজি নিতে চাই তাহলে তার প্রসেস কি, কত টাকা লাগতে পারে, এবং তার জন্য আমি যদি কোনোরকমভাবে ধরুন টাকার অ্যারেঞ্জমেন্ট করলাম, সব কিছু ঠিক করলাম, সত্যি কি প্রফিট আসবে? সত্যি কি এর মার্কেট ভ্যালু আমাকে যেটা ভেবেছি সেইভাবে আমি প্রফিট পেতে পারি এবং আগামী দিনে এটাকে আমার একটা ভবিষ্যৎ, ভালো উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে? তো সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো, তার ভালো দিক, তার খারাপ দিক, কোন এরিয়াগুলো আমাদের দেখা উচিত, কোনগুলো সবসময় সতর্কতার মধ্যে রাখতে হবে এবং কীরকমভাবে আমরা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমরা সেটা নিয়ে ইন ডিটেলসে কথা বলবো যে কিভাবে আমুলের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যেতে পারে। তার আগে বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সামর্থ্য মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই আমুল ফ্র্যাঞ্চাইজির মানেটা কি। আমুল কি? আমুল হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আমুল আমরা সবাই জানি, কিন্তু এর পুরো নামটা আসলে এটাই, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আমুল, এই আমুল একটি গুজরাটের ব্র্যান্ড, সবচেয়ে বিখ্যাত আজকের দিনে ইন্ডিয়াতে যদি দেখা হয় ডেয়ারি প্রোডাক্টে আমুল গুজরাটের এই ব্র্যান্ড দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে এবং এটা 1946 সাল থেকে রমিয়ে ব্যবসা করে চলেছে ভারতবর্ষে। শুধু ভারতে নয়, এখন বিদেশিও আমুল চলে গেছে, এখন আমুলের ব্র্যান্ড বিদেশিও পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমুল কোথায় চলে গেছে আপনারা বুঝতেই পারছেন। 1946 সাল থেকে প্রচুর ভালো বিজনেস করেছে এবং প্রত্যেকটি মানুষের মনের মধ্যে আছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করুন আমুল জানে না এমন কোনো ব্যক্তি নেই আমুল যে জানে না। তার মানে ভাবুন কত হাই রেটেড একটা ভ্যালু তৈরি করেছে, কত একটা জনপ্রিয় বিজনেসের মধ্যে পা রেখে দিয়েছে আমুল, যেখানে প্রত্যেক মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবার মধ্যে আমুল আছে, লেগে আছে আমুল। এবার চলে যাই আমরা আমুল ফ্র্যাঞ্চাইজি যদি নিতে হয়, এর ফ্র্যাঞ্চাইজির প্যাটার্ন কিরকম, এর ফরম্যাটটা কি, আমুল ফ্র্যাঞ্চাইজির ফরম্যাট কি। অনেকে আছে দেখবেন হয়তো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ইচ্ছা আছে বা প্ল্যান করছি, কিন্তু এর ডিটেলসটা যদি না জানি তাহলে কিন্তু এই বিজনেসের প্ল্যানটা আমরা ঠিক মতো করতে পারবো না। তো আমুল ফ্র্যাঞ্চাইজির ফরম্যাটটা কেমন? আমুল ফ্র্যাঞ্চাইজির ফরম্যাট এইরকমই যে আমুল বিভিন্ন ক্যাটাগরির ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে। তার মধ্যে 1 নম্বর ক্যাটাগরি কি
না প্রেফার্ড আউটলেট, আমুল প্রেফার আউটলেট, এটা 1 নম্বর। সেকেন্ড কি কিওস্ক, কিওস্ক আছে বিভিন্ন, দেখবেন বুথ টাইপের কিওস্ক থাকে। আরেকটা হয় রেলওয়ে পার্লার, রেলওয়ে যে আমুলের পার্লারগুলো থাকে সেইটা। তার মানে এই তিনটেকে নিয়ে একটা ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে, যেটা হচ্ছে প্রেফার্ড আউটলেট, ইপিইউ আমুল প্রেফার আউটলেট। এই প্রেফার্ড আউটলেট একটা, আরেকটা হচ্ছে কিওস্ক অথবা রেলওয়ে পার্লার। এইটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির একটা প্যাটার্ন, মানে এটা একটাই স্ল্যাব, আইদার আমুল প্রেফার্ড আউটলেট, না হলে কিওস্ক, না হলে রেলওয়ে পার্লার। এইটা হচ্ছে একটা ফরম্যাট। সেকেন্ড হচ্ছে আইসক্রিম স্কুপিং পার্লার। আইসক্রিম স্কুপিং পার্লার, আমুলের যে আইসক্রিম পার্লার সেকশন আছে সেটারও ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায়, আইসক্রিম স্কুপিং পার্লার, এটা একটা ফরম্যাট। আর থার্ড ফরম্যাট কি, রেলওয়ে আউটলেট, রেলওয়েতে যে আউটলেটগুলো হয় তার একটা ফরম্যাট। তার মানে আমরা কি তিনটে ফরম্যাটে ফ্র্যাঞ্চাইজি নেওয়া যায় আমুলের। ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটটা কি না, ফার্স্ট হয় প্রেফার্ড আউটলেট বা কিওস্ক বা রেলওয়ে পার্লার, এটা হচ্ছে একটা ফরম্যাট। সেকেন্ড ফরম্যাট আইসক্রিম স্কুপিং পার্লার, আর থার্ড ফরম্যাট হচ্ছে রেলওয়ে আউটলেট। এবার আমি তিনটে ফ্র্যাঞ্চাইজি যে প্যাটার্ন আছে, এই তিনটে ফ্র্যাঞ্চাইজির প্যাটার্নে আমরা ডিটেলস যাব, তাহলে আমরা বুঝতে পারবো যে 3 ধরনের ফ্র্যাঞ্চাইজির মানে কি, আর কোন ফ্র্যাঞ্চাইজি কোনটার জন্য সুবিধা, কোনটাতে কত টাকা লাগে, কতটা জায়গা লাগে, বা কারা নিতে পারে, কিরকম সিচুয়েশন হতে হবে, এভরিথিং সমস্ত কিছু ডিটেলস আমরা যাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো শেষ পর্যন্ত দেখুন, তবে আপনি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন। ফার্স্ট ফরম্যাটে আসছি আমুল প্রেফার আউটলেট। ফার্স্ট ফরম্যাট আমুল প্রেফার আউটলেট বা এপিইউ বা কিওস্ক বা রেলওয়ে পার্লার। এই যে ফার্স্ট ফরম্যাট, এই ফার্স্ট ফরম্যাটে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই তার প্রসেস কি না, 100 থেকে 150 স্কোয়ার ফুটের মতো জায়গা থাকতে হবে। জায়গা কত, 100 থেকে 150 স্কোয়ার ফুট মিনিমাম থাকতে হবে। আর খরচ কত লাগছে না, 2 লাখ টাকা মতো খরচ আছে এটাতে। 2 লাখ টাকা খরচ কিরকম না, এর মধ্যে এই যে 2 লাখ টাকার খরচ, এটাকে ঠিক খরচ বলবো না, এটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট টাইপের বলা যেতে পারে। এই 2 লাখ টাকা খরচ কেন বলছি না খরচ, এই 2 লাখ টাকার মধ্যে 25,000 টাকা যাবে ব্র্যান্ড ডিপোজিট। এই ব্র্যান্ডের জন্য আমাকে ডিপোজিট দিতে হচ্ছে 25,000 টাকা। এই 2 লাখের মধ্যে, কিন্তু এই 2 লাখের মধ্যে 25,000 টাকা আমার ব্র্যান্ড ভ্যালু ডিপোজিট, নাম্বার 1। নাম্বার 2 বাকি রইল কত না, 1,75,000। 1,75,000 মধ্যে 1 লাখ টাকা রিনোভেশনে খরচা হবে, মানে বিভিন্ন ধরনের ডেকোরেশন, শপ ক্রিয়েশন, তার যা বিভিন্ন রকমের যে কাটিং থাকে, তার যা প্রসেস থাকে, সেইগুলোকে ঠিক করে সাজানো, তার পিছনে মোটামুটি 1 লাখ টাকার একটা খরচা আছে। এরপরে আসছি 75,000 টাকা। এই যে 75,000 টাকা, সেই 75,000 টাকা খরচ হচ্ছে আপনার ইকুইপমেন্ট, মানে যন্ত্রপাতিতে বিভিন্ন ধরনের, ধরুন ফ্রিজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারিজ বা তার যে ইকুইপমেন্ট যন্ত্রপাতি লাগে, সমস্ত কিছু বক্স ট্রে, এই যে ইকুইপমেন্টগুলো লাগে সেই ইকুইপমেন্টের খরচ। তার মানে এইটা হচ্ছে টোটাল 2 লাখ টাকার হিসাব। এটা হচ্ছে ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ফরম্যাট, যেটাতে বললাম প্রেফার আউটলেট, আমুল প্রেফার আউটলেট, কিওস্ক বা রেলওয়ে পার্লার। এটা হচ্ছে সেই প্যাটার্ন। এবার নেক্সট আসছি আইসক্রিম স্কুপিং পার্লার। এই আইসক্রিম স্কুপিং পার্লারে যদি ফ্র্যাঞ্চাইজি নিতে হয় তার প্রসেসটা কেমন, তার মোটামুটি খরচ ধরুন, তার প্রথমে জায়গাটা বলি, 250 থেকে 400 স্কোয়ার ফুটের মতো জায়গা লাগছে। এর জায়গাটা একটু বেশি লাগছে আইসক্রিম স্কুপিং পার্লারের জন্য, 250 থেকে 400 স্কোয়ার ফুট মিনিমাম। আর এখানে খরচ কেমন লাগছে, খরচ ধরুন 6 লাখ টাকা মতো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। খরচ বলবো না, ইনভেস্টমেন্ট, কারণ এটা আমার বিজনেসের জন্য লাগছে এবং আমি সেখান থেকে রিটার্ন পাচ্ছি। তো 6 লাখ টাকা মতো ইনভেস্টমেন্ট হচ্ছে। 6 লাখ টাকা ইনভেস্টমেন্টের ব্রেকআপ এর মধ্যে কি আছে, এই 6 লাখ টাকার মধ্যে কি আছে, 6 লাখ টাকার মধ্যে 50,000 টাকার আমার ব্র্যান্ড ডিপোজিট আছে। এখানে ডিপোজিটের পোর্শনটা বেশি, আগেরটাতে কত ছিল 25,000 টাকা, এটাতে হচ্ছে 50,000 টাকা ব্র্যান্ড ডিপোজিট আছে। আর সেকেন্ড কি না, ধরুন 3 থেকে 4 লাখ টাকার মতো ইন্টেরিয়ার ডেকোরেশন, এই যে যেমন বললাম রিনোভেশন, ইন্টেরিয়ার ডেকোরেট করতে লাগছে 3 থেকে 4 লাখ টাকার মতো। তার মানে আর বাকি রইল 1.5 লাখ টাকা। তো 4 লাখ টাকা
আর এদিকে আপনার 50,000 টাকা চলে গেল আমার ব্র্যান্ড ডিপোজিটে। এরপরে আসছি আমি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার ইকুইপমেন্ট কিনতে লাগছে। ইকুইপমেন্ট লাগতে, ইকুইপমেন্ট মানে কি, যেটা আমি বলেছিলাম বিভিন্ন ধরনের ফ্রিজার, ট্রে, তার যা যন্ত্রপাতি, সেইগুলো ইকুইপমেন্টে খরচ হচ্ছে কাছাকাছি 1.5 লাখ। তার মানে এই নিয়ে হলো টোটাল 6 লাখ। তার মানে এই যে 6 লাখ খরচ হচ্ছে, এই 6 লাখ আমি কাউকে দিতে হচ্ছে না, 6 লাখ আমার ব্যবসার জন্যই খরচ হচ্ছে। তার মানে এই যে আইসক্রিম স্কুপিং পার্লার, তার মানে এটা একটু হেভি হচ্ছে, একটু বড় হচ্ছে। তো কত, 250 থেকে 400 স্কোয়ার ফুট লাগছে। আপনার 6 লাখ টাকার যে ইনভেস্টমেন্ট আছে, এই 6 লাখ টাকার ইনভেস্টমেন্টের মধ্যে 2 লাখ টাকা 50,000 টাকা আপনার চলে যাচ্ছে ব্র্যান্ড ভ্যালু ডিপোজিট, 3 থেকে 4 লাখ টাকা ইন্টেরিয়ার ডেকোরেটরে চলে যাচ্ছে, আর 1.5 লাখ টাকা ইকুইপমেন্টে খরচ হচ্ছে। তো এই নিয়ে টোটাল হচ্ছে 6 লাখ টাকা। এটা হচ্ছে আইসক্রিম স্কুপিং পার্লার ফ্র্যাঞ্চাইজি। নেক্সট আমরা দেখছি রেলওয়ে আউটলেট। রেলওয়ে আউটলেটটা আমরা প্রথম যে ফ্র্যাঞ্চাইজিটা দেখেছি, ফার্স্ট কিওস্ক আর রেলওয়ে যে পার্লার, ঠিক সেই রকমই রেলওয়ে আউটলেট হচ্ছে। কিন্তু এই রেলওয়ে আউটলেটের কেসে আমাদের কিন্তু মোটামুটি বিভিন্ন ধরনের ফিজ বা অ্যাপ্রুভালের ব্যাপার আছে। কারণ রেলওয়েতে আউটলেট খুলতে গেলে একটা পারমিশন লাগছে, তার অ্যাপ্রুভাল লাগছে, সুতরাং একটু খরচ ওখানে লেগে যায়। কারণ ওখানে পারমিশন পাওয়া বা বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল নেওয়ার একটু সমস্যা থাকে, তো তার জন্য একটু খরচ হতে হয়। তো সেই জায়গাতে যদি দেখা যায়, খুব একটা আমার আইসক্রিম স্কুপিংয়ের মতো না হলেও মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার কাছাকাছি মতো খরচ এসে যেতে পারে। এটা হচ্ছে রেলওয়ে আউটলেট। তাহলে বন্ধুরা আমরা 3 ধরনের ফ্র্যাঞ্চাইজি আউটলেট জানলাম। একটা হচ্ছে প্রেফার্ড আউটলেট কিওস্ক বা রেলওয়ে পার্লার, একটা হচ্ছে আইসক্রিম স্কুপিং পার্লার, আর একটা হচ্ছে রেলওয়ে আউটলেট। এই 3 ধরনের ফ্র্যাঞ্চাইজি, 3টে ডিটেলস আমি বললাম। এইভাবে আমরা ফ্র্যাঞ্চাইজির জন্য টার্গেট করতে পারি। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফরম্যাট। এটা হচ্ছে যে আমুলের ফ্র্যাঞ্চাইজি স্পেসিফিকেশন কি ধরনের ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় এবং তাদের ডিটেলস কি। এবার আসছি এলিজিবিলিটি বা ডকুমেন্টেশন, মানে এটার জন্য কি কি লাগছে আমাদের যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, কি কি ক্রাইটেরিয়া বা কি কি জিনিস আমাকে রেডি রাখতে হচ্ছে, যেগুলো ছাড়া ফ্র্যাঞ্চাইজি নাও পেতে পারি। নাম্বার 1 কি না, আমার এজ 18+ হতে হবে। 18+, মিনিমাম এজ 18+ হতে হবে। কারণ আমরা 18 নিচে তো জেনারেলি কাজ করা উচিত নয়, তো 18+ এজ থাকতে হবে। যদি ডিলারশিপ নিতে চাই, ডিলারশিপ নেওয়ার জন্য 21 বছরের বেশি বয়স হতে হবে, 21+, 21 বছর প্লাস বয়স হতে হবে ডিলারশিপের জন্য। আর এখানে কি না, এখানে শিক্ষাগত যোগ্যতা 10 থেকে 12, মানে 10th থেকে 12 এইটুকু এডুকেশন থাকলেই হবে। তাও আবার এরিয়া ভিত্তিক, এমন নয় যে মানে সব জায়গাতে একই রকম এডুকেশন। তো এরিয়ার উপর ডিপেন্ড করে মোটামুটি এডুকেশন লেভেলটা থাকতে হচ্ছে। তো 10 থেকে 12 আশা করা যায় যে এইরকম একটা এডুকেশন থাকতে হবে। আর কারো যদি এফএমসিজি মার্কেটের উপর, এফএমসিজি প্রোডাক্টের উপর কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে ভ্যালুয়েটেড অ্যাডভান্টেজও আছে, মানে তার জন্য অ্যাডভান্টেজ বেশি থাকবে। যদি কেউ এফএমসিজি মার্কেট সম্পর্কে জানে বা এটা নিয়ে কাজ করেছে, তাহলে তার প্রেফার্ড সবসময়ের জন্য একটু প্রেফারেন্স থাকে। এরপরে আসি ডকুমেন্টেশন কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগে এর জন্য ডকুমেন্ট লাগে, দেখুন যেগুলো বেসিক যে কোনো বিজনেস করতে গেলে আমাদের যে ডকুমেন্ট লাগে, এখানেও আলাদা কিছু নয়, সেম ডকুমেন্টই লাগছে। নাম্বার 1 আইডি প্রুফ, আধার, প্যান, বিভিন্ন ধরনের যে আইডি প্রুফ থাকে সেটা আইডি প্রুফের মধ্যেই আসছে। এরপরে আসছে বিজনেস রিলেটেড প্রুফ, মানে জিএসটি সার্টিফাইড হতে হবে, জিএসটি সার্টিফিকেশন থাকবে, প্লাস ট্রেড লাইসেন্স থাকবে, প্লাস ফ্যাসি লাইসেন্স থাকবে। ফ্যাসি জানেন যে কোনো ধরনের এই ধরনের খাবারের আইটেম বা যেগুলো এইসব আইটেমের জন্য ফ্যাসি লাইসেন্স কিন্তু মাস্ট। এফএমসিজি আইটেমে কিন্তু ফ্যাসি লাইসেন্স লাগে। তার মানে ফ্যাসি লাইসেন্স থাকছে, জিএসটি রেজিস্ট্রেশন থাকছে, আর ট্রেড লাইসেন্স থাকছে। এগুলো বিজনেসের জন্য লাগছে। আর 3 নম্বর কি না, ডকুমেন্ট, প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট, মানে যে দোকানটা যে শপটা নিয়েছি সেটা আমার হতে পারে, রেন্টেড হতে পারে, তার এগ্রিমেন্ট থাকবে, অ্যাজ ওয়েল এজ এনওসি লেটার থাকবে। তার মানে কোনো রকম কোনো যাতে সমস্যা না হয়। তার মানে এই যে 3টে ক্যাটাগরির ডকুমেন্ট, এইগুলো বেসিক, যে কোনো জায়গায় যে কোনো বিজনেসে এইগুলোই বেসিক ডকুমেন্টগুলো আপনাকে ক্যারি করতে হচ্ছেই। এছাড়াও যখন আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন, সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলার পর যদি তারা আরও কিছু ডকুমেন্ট চায়, তো তখন সেভাবে আমাদেরকে দেখতে হবে। কিন্তু মোটামুটি এই ডকুমেন্টগুলোই লাগছে। আইডি, ফটো আইডি কার্ড লাগছে, আধার হতে পারে, প্যান হতে পারে, আমার রেসিডেন্সিয়াল প্রুফ, এই আইডি কার্ড একটা লাগছে,
বিজনেসের জন্য যেগুলো লাগে, ট্রেড লাইসেন্স, জিএসটি রেজিস্ট্রেশন, আর আমার ফ্যাসি লাইসেন্স, এগুলো আমার নর্মালি লাগবে বিজনেসের জন্য। আর থার্ড, যে কোনো বিজনেসে প্রপার্টি ডকুমেন্ট, রেন্ট ওনারশিপ, মানে যে জায়গাটা দোকানটা সেটা আমার না, রেন্টে নেওয়া, তার যদি আমার না হয় তাহলে রেন্টে নিলে রেন্ট এগ্রিমেন্ট থাকবে, আমার হলে আমার দোকানের প্রপার্টি ডকুমেন্ট থাকবে। তো এই ডিটেলসগুলো, বেসিক ডিটেলসগুলো লাগছে যে কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কেসে। এরপরে ইনফ্রাস্ট্রাকচারের রিকোয়ারমেন্ট কি থাকছে, এই যে রিকোয়ারমেন্ট, যে ডকুমেন্টেশন বললাম বা শিক্ষাগত যোগ্যতা, এই যে ডকুমেন্টেশন লাগছে, এর সঙ্গে আর কি লাগছে না ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট লাগছে। মানে ধরুন 100 থেকে 400 ম্যাক্সিমাম রেঞ্জ যেটা বললাম, মিনিমাম আউটলেট যেটা 100 স্কোয়ার ফুট, সে 100 থেকে 400 মোটামুটি মধ্যে জায়গা হতে হবে। আর একজন আপনার ম্যান পাওয়ার থাকতেই হবে, একজন বা দুজন, আপনার যেমন ক্যাপাসিটি তেমনি ম্যান পাওয়ার থাকবে। সিসিটিভি থাকতে পারে এরিয়া ওয়াইজ, যদি ডিমান্ড হয় তো সিসিটিভির যে এরিয়াতে সিসিটিভির কনসেপ্ট আছে সেখানে সিসিটিভি তো লাগাতেই হবে। এবং পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে, কারণ এগুলো নষ্ট হয়ে গেলে খুব মুশকিল। কারণ যে কোনো ডেয়ারি প্রোডাক্ট, ফ্রিজার বা ফ্রিজ আইটেম আমাকে রেডি রাখতে হচ্ছে এবং পাওয়ার ব্যাকআপের বন্দোবস্ত রাখতে হচ্ছে। এবার আসি ইনভেস্টমেন্ট প্রসেস এবং কি করে আমরা এটা রান করব, এটার প্রসেসটা কি, ব্রেকডাউনটা কি, সেট আপ কীভাবে, তাহলে আমরা 1 by 1 সেট আপ করবো আমুল ফ্র্যাঞ্চাইজির জন্য। নাম্বার 1, আমুল ফ্র্যাঞ্চাইজির জন্য আমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে যে আমি কি ধরনের ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, যেটা কিওস্ক বা আমুল প্রেফার আউটলেট বললাম সেটা, বা আইসক্রিম স্কুপিং, বা আমাদের রেলওয়ে আউটলেট, আমি কি ধরনের ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, সেই ফ্র্যাঞ্চাইজি প্যাটার্নটা ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড, আমাকে লোকেশন চুজ করতে হবে, যে লোকেশনটা 250 থেকে 300 বা 400 যেরকম স্কোয়ার ফুট আছে আমার ফ্র্যাঞ্চাইজি ফরম্যাট ওয়াইজ, সেই লোকেশন আমাকে সিলেক্ট করতে হবে। সেই লোকেশন কোনো ভালো জনবহুল এরিয়া বা মার্কেট এরিয়া বা রেলওয়ে এরিয়া, খুব গুড লোকেশন দেখে আমাকে সেই লোকেশন চুজ করতে হবে। এমন নয় যে বাড়িতে খুলে বসলাম, হবে না। তো মোটামুটি একটা প্রেফার্ড ভালো লোকেশন আমাকে সিলেক্ট করতে হচ্ছে, ফেসিং লোকেশন, যেখানে প্রচুর লোকের আনাগোনা। তারপর নাম্বার 1 আমি আগে ফ্র্যাঞ্চাইজি সিলেক্ট করব, নাম্বার 2 আমাকে লোকেশন সিলেক্ট করতে হচ্ছে, নাম্বার 3 আমাকে ডিপোজিট করতে হচ্ছে আমুলকে যে ব্র্যান্ড ডিপোজিট ভ্যালু, সেই ডিপোজিট ভ্যালু আমাকে ডিপোজিট করতে হচ্ছে। এবং নাম্বার 3 আমাকে রিনোভেশন মানে ইন্টেরিয়ার ডেকোরেট করতে হচ্ছে, প্লাস ফ্রিজ এগুলো আমুল থেকে প্রোভাইড করতে পারে, আমুল থেকে ফ্র্যাঞ্চাইজির জন্য এই ফ্রিজার আইটেমগুলো দিতে পারে। তো আমাকে এই ইকুইপমেন্টগুলো রেডি রাখতে হচ্ছে, করে ফাইনালি আমাকে স্টক ইনিশিয়াল ইনভেন্টরি আপলোড করতে হচ্ছে এবং মার্কেট চালু, মানে দোকান রেডি। এটা হচ্ছে টোটাল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো আমুল ফ্র্যাঞ্চাইজি স্টার্ট করতে পারি। এবার আমরা দেখব যে রেভিনিউ বা প্রফিট কি। এতক্ষণ তো আমরা শুনলাম যে কিভাবে নেওয়া যেতে পারে, কত টাকা ইনভেস্টমেন্ট করা যাবে, কিভাবে অ্যাপ্রুভাল হবে, ডকুমেন্টেশন কি থাকবে, সমস্ত কিছু আমরা জানলাম। কিন্তু এইবার আসল কথা হচ্ছে প্রফিটের জায়গায়। এই প্রফিটের জায়গায় আমরা কত প্রফিট আশা করতে পারি, কিরকম প্রফিট আছে, কিরকম সেলস হয়। তো মোটামুটি যদি দেখা হয় যে আমুল মোটামুটি মান্থলি 5 থেকে 10 লাখের মতো সেল হতে পারে পার মান্থ, ডিপেন্ডিং অন দ্য লোকেশন যদি ভালো হয় বা মিডিয়াম হয় বা লো হয়, লোকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেলের ভলিউমটা ডিসাইড হয়। তো মোটামুটি অন অ্যান এভারেজ যদি বলি, মোটামুটি একটু ভালো লোকেশন হলে 5 থেকে 10 লাখ পর্যন্ত টাকার সেল হতে পারে পার মান্থ, যেখানে মোটামুটি ডিলার মার্জিন ধরে নিন 20 থেকে 30% পর্যন্ত ডিলার মার্জিন হতে পারে। বিভিন্ন প্রোডাক্টের উপরে ডিলার মার্জিন হয়, ধরুন মিল্কের পাউচে এক ধরনের মার্জিন থাকতে পারে, আইসক্রিমে এক ধরনের মার্জিন থাকতে পারে। তো বিভিন্ন ধরনের মিল্ক মানে ক্যাটাগরির উপর, প্রোডাক্ট ক্যাটাগরির উপর মার্জিন সেট হয়। তো সেই মার্জিনের হিসাবে যদি দেখি মোটামুটি 20 থেকে 30%-এর মতো কাছাকাছি মার্জিন থাকতে পারে। তার মানে অন অ্যান এভারেজ যদি দেখা হয় প্রফিট, সেল তো হয়ে গেল 5 থেকে 10 লাখের কাছাকাছি পার মান্থ সেল হতে পারে। আর তাহলে আমার প্রফিট, আমি লাভ কত পাচ্ছি, যেখানে ফ্র্যাঞ্চাইজি যে মার্জিনটা হচ্ছে সেই মার্জিন ফ্র্যাঞ্চাইজি পুরোপুরি নিতে পারে, কোনো কাট হবে না এখান থেকে, পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি এই মার্জিন পাবে, কোনো রয়্যালটি বা কোনো রকম কোনো ফিজ আমুলকে দিতে হচ্ছে না। এছাড়া কি হচ্ছে না, মোটামুটি রেভিনিউ যদি দেখা যায় অ্যাটলিস্ট 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পার মান্থ নেট প্রফিট, 1 থেকে 2 লাখ পর্যন্ত পার নেট মানে প্রফিট থাকতে পারে পার মান্থ।
এবার আমরা আসি এর অ্যানালাইসিসে। দেখুন, আমি শুরুতেই বলেছিলাম প্রত্যেকটা বিজনেসে বা প্রত্যেকটা কাজের ভালো দিক আছে, খারাপ দিক আছে, সুযোগ সুবিধা আছে, সমস্ত দিকই আলোচনা করা বেটার। শুধু আমুল মানেই যে আমাকে নিতে হবে এমন কোনো কথা নেই। আমি হয়তো পারবো না, তবুও বলবো করবো, এটাও যেমন ঠিক নয়, তেমনি সুযোগ থাকলে তার সদ্ব্যবহার করতে হয়, সেটাও তেমনি ঠিক। তো তেমনিভাবে আমাকে ভালো দিক খারাপ দিক দুটো দিকই আলোচনা করতে লাগবে। যে কোনো বিজনেস ইনভেস্টমেন্ট, যে কোনো ইনভেস্টমেন্টে, যে কোনো বিজনেসে, সে যত ভালোই ইনভেস্টমেন্ট হোক না কেন, যত ভালোই বিজনেস হোক না কেন, আমাকে সবসময় তার ভালো দিক খারাপ দিক সমস্ত দিক আমাকে বিচার বিবেচনা করতে লাগে। এতক্ষণ আমরা জানলাম আমুল কি, কিভাবে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজির কন্ডিশন কি, কত টাকা রেভিনিউ আসতে পারে, কি প্রসেসে অ্যাপ্লাই করা যেতে পারে, সমস্ত কিছু জানলাম। এবার আমরা জানবো যে ওটা আমি সত্যি নিতে পারবো কিনা, তার ভালো দিক কি আছে, তার ভবিষ্যৎ কি আছে, তার উইক পয়েন্ট কি আছে, বা কি ধরনের বিপদ আসতে পারে। তো সমস্ত দিক আমার মনে হয় বলে দেওয়াটা ভালো। এমন ভাবার কোনো কারণ নেই যে আমি বলছি মানে আমুলের অনেক কথা বললাম তার মানে আমুল সবসময়ের জন্য ভালো, তাও এটা একদমই ভেবে নেওয়াটা ভুল। আমাদের সবসময় তার সমস্ত দিক নিউট্রালি, মানে স্বাভাবিকভাবে আমাকে সমস্ত দিক আমাকে আগে দেখে নিতে হয়। তো সেই দিক দিয়ে তাহলে আমাকে ফার্স্ট আমি দেখছি এর মানে স্ট্রেংথ কি, কেন আমি এটা নেব, এর ভালো দিক কি আছে। নাম্বার 1, এর ভালো দিক বলতে গেলে এস্টাবলিশ ব্র্যান্ড। আমুল ব্র্যান্ড, যে আমুল ব্র্যান্ড এস্টাবলিশ ব্র্যান্ড, মানে যেটা জানে না এমন কেউ নেই। সুতরাং ব্র্যান্ড ভ্যালু খুব ভালো, এটার ব্র্যান্ড খুব ভালো, সবাই জানে চেনে। নাম্বার 1। নাম্বার 2, মিল্ক সাপ্লাই। এর যে সাপ্লাই চেন আছে, এই সাপ্লাই চেন গ্রাম থেকে একদম ম্যানুফ্যাকচারার পর্যন্ত এর সাপ্লাই চেন খুব সুন্দর সাপ্লাই চেন আছে, যার জন্য এর সাপ্লাইয়ের ঘাটতি হওয়া চান্স কম। সুতরাং এটা একটা ভালো দিক যে এর সাপ্লাইটা সবসময় বজায় থাকছে। নাম্বার 3, লজিস্টিক এবং ডিস্ট্রিবিউশন সার্ভিস। এর লজিস্টিক মানে যে বিভিন্ন মিল্ক প্রোডাক্ট যে সাপ্লাই, এটা তো আমাকে টাইম দিয়ে আমার দোকান পর্যন্ত আসতে হবে। তো এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিভিন্ন ধরনের যে বড় বড় ডিস্ট্রিবিউটর হোলসেলের কাছ থেকে মালটা আসে, এদের যে চ্যানেল প্রসেস এবং মালটাকে ডেলিভারি করার যে প্রসেস, লজিস্টিক সাপ্লাই অনেক স্ট্রং। সুতরাং এইগুলো সমস্ত ভালো দিক। একটা ফ্র্যাঞ্চাইজির জন্য এগুলো সত্যি খুব দরকার এবং এগুলো ভালো দিক। এটা গেল একটা সাইড, স্ট্রেংথ। এবার আসছি এর উইকনেস বা দুর্বলতা, বা একটা অন্য সাইড। ভালো দিক খারাপ দিক ঠিক বলবো না, খারাপ বলা যায় না, বাট দুর্বল সাইড। এর সাইড কি আছে? নাম্বার 1, কি এর ইনিশিয়াল কস্টটা, যে বিজনেসের শুরুর দিকের কস্টটা একটু হাই। দেখুন না, আমি যে কস্ট স্ট্রাকচারটা বলেছিলাম তাতে যদি স্পেশালি দেখা হয় যে আইসক্রিম স্কুপিং যে পার্লারটা, আইসক্রিম স্কুপিং পার্লারের দেখুন যে কস্টটা অনেক হাই। ইনিশিয়াল সেট আপ কস্ট প্লাস অপারেশনাল কস্ট, এই দুটো কস্ট কিন্তু হাই। অন্যান্য ইন কম্পারিজন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিস যদি সঙ্গে কম্পেয়ার করা হয় এই ক্যাটাগরির, তো আমুলের ব্র্যান্ড ভ্যালুর জন্য একটু হাই। তার জন্য ব্র্যান্ড ভ্যালু আমাকে ডিপোজিট করতে হচ্ছে, ব্র্যান্ড ডিপোজিট যেটা, সেটা তো আছে। এছাড়া যে অপারেশনাল কস্ট, যেমন ধরুন রিনোভেশন যে কস্ট প্লাস ইকুইপমেন্ট কস্ট, এই কস্টগুলো অনেক হাই। তার মানে যে এই বিজনেসের সেট আপ কস্টটা একটু হাই, এটা নাম্বার 1। নাম্বার 2, প্রোডাক্ট ক্যাটাগরি। যে বিভিন্ন যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, মানছি সব প্রোডাক্টই দুধ রিলেটেডই প্রোডাক্ট, দুধেরই প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টের ভেরিয়েশনে এখানে একটু কমজোরি আছে। প্রোডাক্ট ধরুন চকলেট বা স্ন্যাক্স আইটেম, এই ধরনের কোনো এক্সট্রা সাবস্টিটিউট যে প্রোডাক্টগুলো থাকে বা অন্যান্য যে সাইড প্রোডাক্টগুলো থাকে, সেই ধরনের কোনো ভেরিয়েশন নেই। একদম পিওর প্রোডাক্টের, দুধের যেটুকু লিমিটেড প্রোডাক্ট, এই প্রোডাক্টের বাইরে অন্য কোনো প্রোডাক্ট অ্যাড অন করার মতো কোনো ব্যবস্থা নেই। তো সুতরাং এটা ঠিক খারাপ বলবো না, এটা এক ধরনের দুর্বলতা বলতে পারি। এবার আসি এর স্কোপ কি আছে, অপরচুনিটি কি আছে, মানে ভবিষ্যতে আমার কি ধরনের লাভ পেতে পারি। এর সবসময় যে কোনো দেখুন বিজনেসের ক্ষেত্রে একটা ফোকাস এরিয়া থাকে। আমি আজকের কথা ভাবছি যেমন ঠিকই, তেমনি আগামী দিনের কথাও ভাবতে হয়। সেই দিক দিয়ে যদি দেখা হয়, আমুলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং অপরচুনিটি খুবই ভালো আছে। কেন বললাম? নাম্বার 1, এর আইসক্রিম সেকশনের কিন্তু ডিমান্ড আরও বেড়ে চলেছে, প্লাস দুধের যে ভ্যালু এডেড প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেগুলো অনেক ডিমান্ডিং হচ্ছে। তার মানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরির যে ডিমান্ড, সেই ডিমান্ড কিন্তু দিনের দিন বাড়ছে এবং বাড়বে। এটা একটা ভালো সুযোগ বা অপরচুনিটি বলা যেতে পারে। নাম্বার 2,
না আমুলের বিভিন্ন ধরনের সেক্টরের সঙ্গে টাই আপ, আজকে ধরুন ক্যাফের সঙ্গে টাই আপ, বিভিন্ন হোটেলের সঙ্গে টাই আপ, ছোটো ছোটো দোকানের সঙ্গে টাই আপ, এই টাই আপের মাধ্যমে কিন্তু এই চেন অনেক শক্ত হচ্ছে এবং ভবিষ্যতের রাস্তা অনেক বেশি বাড়ছে। তো সুতরাং ব্যবসা এগিয়ে যাওয়ার কেসে, বিজনেস এগিয়ে যাওয়া, প্রফিটেবিলিটি বা বিজনেসের সুযোগ সুবিধার দিক দিয়ে কিন্তু এর অনেক বেশি অপরচুনিটি আছে। এবার আসি যে ভয়ের দিক বা বিপদের দিক, খারাপ দিক বলবো না, ভয় বা বিপদ বা একটা কনসার্ন এরিয়া, মানে যেটা সবসময় মাথায় রেখে ব্যবসা করতে হয়, সেই দিক দিয়ে যদি দেখি তাহলে কি হতে পারে। নাম্বার ওয়ান, যে কম্পিটিশন বাড়ছে আগের থেকে এখন কম্পিটিশন অনেক বেশি বেড়েছে, কম্পিটিটিভ মার্কেট। এটা ভয়ের কিছু না, বাট এটা একটা মাথায় রাখতে হয়। যে কোনো বিজনেস, সব বিজনেসেরই কম্পিটিশন আছে। এখন সেই দিন নেই যে এখন আমি শুধু একাই বিজনেস করবো আর কেউ করবে না, না, এখন কম্পিটিশনও বাড়ছে। সুতরাং এটা একটা মাথায় রাখতে হবে ফ্যাক্টর, যে কম্পিটিশন দিনে দিন বেড়েই চলেছে। আর নাম্বার টু কি না, যে ধরনের মার্কেটে রিসেশন বা মার্কেটের ফল, আপ ডাউন, ইকোনমিক যে ইনস্টেবিলিটি, তো সেটাও মাথায় রাখতে হবে। কারণ যদি টাকার যোগান হাতে না আসে তো সেখানে বিজনেসকে ক্যারি করা খুব মুশকিল। সুতরাং সেটা আমাকে ব্যাকআপ বা তার একটা অল্টারনেট অ্যারেঞ্জ সবসময় মাথায় রাখতে হবে। কারণ আমাদের যে ইকোনমিক ফ্যাক্টর, তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে ফ্ল্যাকচুয়েট অনেক বেশি বাড়ছে। সুতরাং একটা এই ধরনের ইকোনমিক আনস্টেবিলিটির ব্যাপার আছে, আপ ডাউনের ব্যাপার আছে, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সুতরাং ফাইনালি বলা যেতে পারে এই ধরনের বিজনেসের কেসে যদি রেভিনিউ বাড়াতে হয়, ভালো নাম করতে হয়, প্রফিট বাড়াতে হয় এবং ভালোভাবে বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য এই কথা বলতে পারি যে সবসময় এই ধরনের ফ্র্যাঞ্চাইজি একটু ভালো লোকালিটি এরিয়ার দিকে করাটা ভালো। তাতে কিন্তু বিজনেস বাড়বে এবং রেভিনিউ বাড়বে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ডেকোরেশন খুব সুন্দর রাখতে হয়। এই ধরনের ফ্র্যাঞ্চাইজির কেসে ডেকোরেশন ভালো রাখতে হবে এবং লোকাল এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য যে সোর্স অফ মিডিয়া আছে সেগুলোকে ইউজ করা, তাকে অ্যাডভার্টাইজমেন্ট ভালো হয় এবং সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস থাকে যে এখানে ফ্র্যাঞ্চাইজি থেকে আমি এই ধরনের প্রোডাক্ট নিতে পারি। এছাড়া ভ্যালু এডেড যে প্রোডাক্ট সার্ভিস থাকে, বিভিন্ন ধরনের ধরুন স্ন্যাক্স আইটেম বা পিৎজা, এই ধরনের জিনিসগুলো এখন অ্যাড হচ্ছে, আমুল অ্যাড করছে সাইড আইটেম হিসাবে। তো এইগুলোর উপর বেশি জোর দেওয়া, কারণ এর মার্জিনও একটু বেশি থাকে, তাতে কি হয় টোটাল প্রফিটটা বেড়ে যায়। তো এই ধরনের প্রোডাক্টগুলোকেও বেশি করে প্রমোট করা। তো আফটার অল যদি এইরকম আমি স্টেপসগুলো ফলো করে চলি তাহলে নিশ্চয়ই এই ধরনের বিজনেসে সাফল্য আসবে। এবং স্পেশালি আমুলের কেসে যদি বলি, আমুল ব্র্যান্ড এর নিয়ে কোনো কথা হবে না। এই ব্র্যান্ড সবাই জানে এবং বিজনেস যদি ঠিকঠাক করা যেতে পারে তাহলে ব্র্যান্ডের উপরে ভরসা করে মোটামুটি বিজনেসকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষমতা রাখে আমুলের। তো সুতরাং বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন। এবং এর বিষয়ে আরও জানতে গেলে যে কিভাবে অ্যাপ্লাই করবেন, কোনো লিঙ্ক বা নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। যদি না থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আমার সামর্থ্য মধ্যে হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।